নমস্কার শুরু করছি নিউজ টাইমের বিশেষ অনুষ্ঠান পোস্ট এডিট আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। গুলশান কলোনিতে আপনারা দেখেছেন যে দুষ্কৃতী তাণ্ডব এবং শুধুমাত্র 1-2 ঘন্টা নয়, রাত ভোর তাণ্ডব চলে, দফায় দফায় তাণ্ডব চলে, একেবারে বন্দুক উঁচিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব চলে। কখনো দেখা যায় তাদের হাতে চপার, কখনো দেখা যায় আগ্নেয়াস্ত্র এবং একবার নয়, সন্ধ্যে 7টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যে 7টা থেকে এই তাণ্ডব শুরু হয়েছিল এবং তারপর একেবারে গোটা রাত দফায় দফায় তাণ্ডব, ভোর রাতে বোমাবাজিও করে দুষ্কৃতীরা। কিন্তু তারপরেও কিন্তু পুলিশ কিছু টের পায়নি, পুলিশের সক্রিয়তা, পুলিশের অ্যাক্টিভিটি দেখা যায়নি। এতক্ষণ ধরে একটা তাণ্ডব চলেছে কিন্তু পুলিশ টের পায়নি এবং পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে। কিন্তু মাস্টার মাইন্ড মিনি ফিরোজ, তারকে ধরতে পারেনি পুলিশ, অধরা মিনি ফিরোজ। কিন্তু তিনি কিন্তু বহাল তবিয়তে রয়েছেন, বহাল তবিয়তে থেকে তিনি কার্যত পুলিশকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কি করেছেন মিনি ফিরোজ আপনাদেরকে দেখাবো, আমরা তুলে ধরবো। रहेगा और आपने हमारा शांत रूप देखा है महोदय। आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले, अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा। और आपने हमारा शांत रूप देखा है महोदय। आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले, अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा। আপনাদের দেখালাম সেই ছবি, आपने हमारा शांत रूप देखा है। পুলিশ আপনাদের দেখালাম সেই ছবি, পুলিশ ধরতে না পারলেও বহাল তবিয়তে রয়েছেন মিনি ফিরোজ এবং তিনি একেবারে নিজের অস্তিত্ব, নিজের ক্ষমতা জাহির করছেন এবং তিনি বলছেন যে রুদ্ররূপ তার কেউ দেখেনি, এটা তার শান্ত রূপ। তাহলে রুদ্ররূপটা কি? একে দেখে বোঝার উপায় নেই যে পুলিশ এই মিনি ফিরোজকেই হন্যে হয়ে খুঁজছে। মাস্টার মাইন্ড মিনি ফিরোজ, যার নির্দেশেই একেবারে 10 ঘন্টা ধরে তাণ্ডব চলেছিল, পুলিশ সেখানে কিছু করতে পারেনি। এবং কি করে এতটা সাহস পেল, এতটা বেপরোয়া হলো দুষ্কৃতীরা, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, বারবার প্রশ্ন উঠছে যে কিভাবে এতক্ষণ ধরে একটা তাণ্ডব চললো, সেখানে পুলিশ কিছু জানলো না এবং সেখানে দুষ্কৃতীরা এভাবে তাণ্ডব চালালো। এক জায়গায় একই দিনে 2 থেকে 3 বার একইভাবে তাণ্ডব চালালো, কখনো বন্দুক উঁচিয়ে, কখনো চপার হাতে, আগ্নেয়াস্ত্র হাতে এবং কখনো দেখা গেল বোমাবাজির ঘটনা। কিন্তু মাস্টার মাইন্ড মিনি ফিরোজ এখনো অধরা। যদিও তিনি ফেসবুকে রিল পোস্ট করছেন, বহাল তবিয়তে তিনি রয়েছেন, তিনি বোঝাচ্ছেন পুলিশকে যে আপনারা ধরতে পারেননি কিন্তু আমি বহাল তবিয়তে রয়েছি এবং এটা আমার শান্ত রূপ। আপনারা রুদ্র রূপ দেখলে জাহির করছেন নিজের ক্ষমতা, রুদ্র রূপের কথা বলে। দেখালাম সেই ছবি, আমরা এই নিয়ে আজকে আলোচনায় থাকবো এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করাবো। আরো একবার আপনাদেরকে শোনাবো যে শান্তরূপ যদি এটা হয় তাহলে রুদ্ররূপ কি মিনি ফিরোজের, কিন্তু কেন তাকে পুলিশ ধরতে পারছে না, কোথায় সমস্যা? আরো একবার শোনাবো আপনাদের, সেই ভিডিও পোস্টের দিকে নজর রাখুন। और आपने हमारा शांत रूप देखा है महोदय। आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने को ना मिले, अन्यथा जन्म का पश्चाताप मृत्यु तक रहेगा। और आपने हमारा शांत रूप देखा है महोदय। आशा करते हैं कि हमारा रौद्र रूप देखने এই মিনি ফিরোজ, যার কথা আপনাদেরকে বলছিলাম, যিনি বহাল তবিয়তে থেকে এই ফেসবুকে রিল পোস্ট করছেন এবং ক্ষমতা জাহির করছেন, একেবারে রাতের কলকাতায় একেবারে ত্রাসের রাজত্ব তৈরি করেছিলেন এই মিনি ফিরোজ। আমরা আজকে এই নিয়ে আলোচনা করব, কোথায় এতটা সাহস পাচ্ছে, কার হাত মাথায় রয়েছে মিনি ফিরোজের, কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলো মিনি ফিরোজ এবং তার দলবল। আমার সঙ্গে এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সঙ্গে প্রথমে পরিচয় সেরে নেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক দেবব্রত রয়,
আমার সঙ্গে রয়েছেন অনলাইনে বিজেপির জ্যোতি চ্যাটার্জি, বিজেপির প্রতিনিধি, এবং আমার সঙ্গে রয়েছেন কংগ্রেসের প্রতিনিধি সুস্মিতা বিশ্বাস। প্রথমেই আমি দেবব্রতদার কাছে যাব। দেবব্রতদা, আজকে আমরা জানি যে মিনি ফিরোজ, যিনি মাস্টার মাইন্ড, এই 10 ঘন্টা ধরে তাণ্ডব চালালো, মিনি ফিরোজ অধরা, পুলিশ তাকে ধরতে পারছে না, কিন্তু রিল পোস্ট হয়ে যাচ্ছে। কেন পুলিশ এখনো পর্যন্ত তাকে ধরতে পারছে না, কি মনে হয়? দেখুন, সকলকে শুভ সন্ধ্যা। সোশ্যাল মিডিয়ার যুগ, এখন ভিউজ টিউজ বেশি পাওয়া যায় এখন এইসব ডায়লগ টায়লগ দিলে সিনেমার মতো। কাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ঠিক বোঝাও গেল না, যাকে হোক জানাচ্ছে নিশ্চয়ই। এখন কিছুদিন আগে, কয়েকদিন আগেই আপনারা দেখবেন আরেকজন হিন্দু বড় বীর সনাতনী, তিনি এরকমই ফেসবুকে বিভিন্ন মিডিয়ায় এরকম চ্যালেঞ্জ জানাচ্ছিলেন। তার নাম হচ্ছে রাকেশ সিং, অনেক বড় মস্তান। কদিন আগে কী কাণ্ড করেছিল আমরা দেখতে পাচ্ছিলাম। পুলিশের সাথে চ্যালেঞ্জ নিয়ে কোনো লাভ নেই, দেখতেই পেলেন ঘাড় ধাক্কা দিয়ে নিয়ে কোথায় জমা হয়ে গেল। তাই যে দুষ্কৃতিই করুক না কেন পশ্চিমবঙ্গের বুকে, তারা সাবধান হয়ে যান। আর দুষ্কৃতীদের কোনো রং হয় না, আবার বলছি, তারা দুষ্কৃতিই হয়। আর দুষ্কৃতীরা যারা ক্ষমতায় থাকে তাদের কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু তৃণমূল কংগ্রেসে খুব একটা সুবিধে হবে না। আর দুষ্কৃতিকে কারা লালন পালন করে, কয়েকদিন আগে তো রাকেশ সিং আমরা দেখলাম তারা কোন দল করে। আর ওই সুস্মিতা দিয়ে বসে আছে, আরও ভালো বলতে পারবেন কাদের অফিস গিয়ে ভাঙচুর করলো, কাদের মুখে কালি লাগালো, আরও বলতে পারবে। সে ঠিক যার ব্যবস্থা নেওয়া, ঠিক ব্যবস্থা নেওয়া হয়েছে, এর ক্ষেত্রেও ঠিক ব্যবস্থা হবে। আবার বলছি, দেখুন, যে ঘটনাগুলো ঘটেছে একদমই ঘটা উচিত না। কেন এই ধরনের ঘটনা হবে? মানে এতটা ক্ষমতা জাহির করছে মিনি ফিরোজ, তার পেছনে কোনো শক্তি নেই বলছে। হ্যাঁ, একদম একদম যেটা বলছিলেন, এই কিছুক্ষণ আগে আমি বিরোধী দলনেতার কথা শুনছিলাম, এই অনুপ্রবেশকারী, একদম ঠিক কথা বলেছে। অনুপ্রবেশকারী, সত্যি অনুপ্রবেশ ঘটছে। যেগুলো ধরা পড়ছে দেখবেন তাদের সাথে ঠিক এই বেগুসরাই, বিহার, এইসব বিভিন্ন জায়গার কানেকশন যোগাযোগ পায়, যে অস্ত্র পাওয়া যাচ্ছে। এই যে আমরা বলছি মিনি ফিরোজ এতটা ক্ষমতা জাহির করছেন, তারপরেও পুলিশের কাছে মিনি ফিরোজ অধরা। কিন্তু আপনাদের দলের কাউন্সিলর তিনি কিন্তু বলছেন যে তিনি কন্টিনিউয়াসলি বলে আসছে পুলিশকে, কিন্তু কিছু কিন্তু করা যায়নি। একবার শোনাবো আপনাদের। না, এটা পুলিশের নিশ্চয়তা আমি ঠিক বলবো না, তবে এটা বলতে পারি আর একটু সক্রিয় হলে কালকে ঘটনাটা এড়ানো যেত। আমরা সেভারাল টাইম ওসির সঙ্গে যোগাযোগ করেছি, বলেছি যেরকম জিনিস হতে পারে, বাইরের ছেলেরা জড়ো হচ্ছে, আর্মস ঢুকছে, সেভারাল টাইম বলা হয়েছিল, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে সেটাকে ইগনোর করা হয়েছে, যার ফলে গতকাল হয়েছে। এবং কাল তো রীতিমতো পুলিশকেও চ্যালেঞ্জ করা হয়েছে। পুলিশ প্রোটেকশন থাকা অবস্থায় সেখানে রাত্রিবেলা আবার বোম মেরেছে। যদিও যে উদ্দেশ্য নিয়ে করছে সেটা সফল হবে না, রাতের অন্ধকারে যখন লোকজন থাকছে না করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মানুষ তো আতঙ্কিত হচ্ছে। পুলিশের আরেকটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। যাদের গ্রেপ্তার করেছে আইওয়াস, এখনো যারা মেইন কালপিট তাদেরকেও অ্যারেস্ট করেনি। এলাকার দখল না, একটা সময় তো এরা অঞ্চলটাকে শাসন করতো, তো আমি ওখানে যাওয়ার পরে সেটা বন্ধ হয়েছে। 4 বছর ধরে এরা ঢুকতে পারে না। এখন আবার কোনো একটা শক্তির হয়তো ইন্ধন পেয়েছে, সেটার জন্য চেষ্টা করছে একটু ঠোকরাবার, কিন্তু লাভ কিছু হবে না। মানুষ ঐক্যবদ্ধ সংঘবদ্ধ আছে, এরপর মানুষের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায় তার দায়ভার আনন্দপুর থানাকে নিতে হবে। দুটো পোস্টিংয়ের যে পুলিশ থাকে তারা চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। ইভেন আনন্দপুর থানার ভূমিকা খুবই হতাশজনক। দেবব্রতদা, দেখুন, সুশান্তবাবু যে প্রসঙ্গে বললেন, কয়েকদিন আগে দেখলাম তার উপর ওই প্রাণঘাতী হামলা হলো। হামলা করে যে ধরা পড়লো সে কিন্তু এখানকার কেউ বাসিন্দা নয়, এসেছিল সেই বিহার থেকে, এবং তার কাছে যে অস্ত্র ইত্যাদি পাওয়া গেল সেটাও কিন্তু বিহার মেড। কয়েকদিন আগে আপনারা দেখবেন শিয়ালদা থেকে 4-5 ছাত্র ধরা পড়লো, সেখান থেকে তাদেরকে অস্ত্র পাওয়া গেল। আপনি রাজ্যের কথা বলুন। রাজ্যের কথা নিশ্চয়ই বলবো। এবার দেখুন, আপনাদের দলের কাউন্সিলর তিনি বলছেন যে তিনি কন্টিনিউয়াসলি পুলিশকে বলে আসছে, যেখানে অস্ত্র আমদানি করা হচ্ছে তিনি বলছেন পুলিশ পোস্টিং থাকা অবস্থাতেই বোমা মেরে চলে যাচ্ছে। তাহলে এর পেছনে কোন শক্তি রয়েছে? আপনাদের দলের কাউন্সিলরই বলছে। হ্যাঁ, বলছি তো, ঠিকই বলছি। দেখুন, এই যে 4খানা দেখে আগ্নেয়াস্ত্র পাওয়া গেল, তার মধ্যে একটা ছিল ইটালিমেট। সেটা কিভাবে আসছে? ইটালিমেট যে কোনো মুঙ্গেরে যে অস্ত্রগুলো তৈরি হচ্ছে কিভাবে আসছে? দেখুন, আমাদের দেশে যে কোনো রাজ্য থেকে যে কোনো রাজ্যে মানুষ আসতে পারে। কথা বলছি আমি। না, নিশ্চয়ই বলছেন। বারবার এর আগেও সংবাদ শিরোনামে উঠে এসেছে। ঘটনা যে ঘটছে, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে সেটাও দেখতে হবে। পুলিশ ব্যবস্থা 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আগামী দিনে আরো হবে। দেখুন, যে পুলিশ আগামী দিনে হয়তো বলতে হবে একদিনেও ধরা পড়ে না, রাকেশ সিং একদিনে ধরা পড়েনি, তাকে ঠিক জায়গার মধ্যে ধরা হয়েছে এবং তার ব্যবস্থাও হচ্ছে। আগামী দিনে আরো ব্যবস্থা হবে। আমি বললাম আবারই আপনাকে, আমরা বক্তব্য শোনালাম, তিনি তো বলছেন আপনাদের দলেরই কাউন্সিলর
তিনি বলছেন দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন এখানে অস্ত্র আমদানি করা হচ্ছে, পুলিশকে তিনি সতর্ক করছেন, কিন্তু তারপরে হ্যাঁ অস্ত্র দেখুন যেগুলো হচ্ছে সেগুলো ধরা তো রাজ্য পুলিশ কি পুলিশই ধরছে, wait করছিল কলকাতা যে পুলিশও তাই এই ধরছে। ঘটনা কবে ঘটবে তারপর পদক্ষেপ না 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 নেওয়া না, হবে? একদমই তা নয়। দেখুন তাহলে তো থানা পুলিশ কোর্ট আদালত রাখতে হতো না, আপনার কথা যুক্তি মেনে নিতে হয়। যেটা ঘটেছে পুলিশ তাড়াতাড়ি অ্যাকশনটা নিচ্ছে সেটা দেখতে হবে তো। এখন দেখুন এই ন্যারেটিভগুলোতে যেহেতু ওখানে একটা সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে, এখানে হিন্দু মুসলিম খেলা যাবে না। এখন নরেন্দ্র কাপ নিয়ে এরা ব্যস্ত আছে, এখন ওই হিন্দু মুসলিম কাপ খেলা শেষ হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো বুঝতে পেরেছে বিরোধীরা এইগুলো করছে, আশা করি কোনো ফলাফল হবে না। পশ্চিমবঙ্গের মানুষ খুব সহাবস্থানে আছে, খুব সুন্দরভাবে 10-12 কোটি মানুষ তারা আছে, কোনো চিন্তা নেই। বেশ জ্যোতি, বিষয়টা হচ্ছে যে দেখুন সেটা তো যেটা ওরা কাউন্সিলর সুশান্ত ঘোষ বললেন, তো সেটা থেকে তো স্পষ্ট যে কোথায় অস্ত্র আসলো, কোথায় অস্ত্র যাচ্ছে, সবকিছু পুলিশকে ইনফর্ম করা হয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, তার কারণ পুলিশের যারা প্রভু তারা পুলিশকে ব্যবস্থা নিতে বলেনি, তো ফলে নেয়নি। এখানে যেটা বিষয়টা হচ্ছে যে বখরার লড়াই, এটা শুধু গুলশান কলোনি নয়, বাংলার প্রত্যেকটা জায়গায় এই বখরা সংস্কৃতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ দুটো গোষ্ঠী আছে, সেই দুটো গোষ্ঠীর মধ্যে কে বেশি খাবে, কে বেশি পাবে, কে বেশি মানুষের অধিকার কে ছিনিয়ে নেবে, কে জলাশয় ভরাট করে বিল্ডিং তৈরি করবে, গুলশান কলোনির মতো ইলিগাল কলোনি তৈরি করবে, আপনার ইলিগাল কনস্ট্রাকশন হবে। তো এই যে বিষয়টা গুলশান কলোনি শুধু নয়, সারা বাংলাটাই এখন গুলশান কলোনি। জায়গায় জায়গায় হয়তো অন্য নামে, কোথাও হচ্ছে আপনার সন্দেশখালী নামে, কোথাও বীরভূম নামে, কোথাও বকটুই নামে। তো এটা শুধুমাত্র গুলশান কলোনি নয়, আপনি ভাবতে পারছেন যে প্রকাশ্য দিবালোকে আপনার বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। এই বাংলা তো এটা তো বাংলা সংস্কৃতি হতে পারে না, এটা তৃণমূলের সংস্কৃতি হতে পারে, কিন্তু এটা বাংলা সংস্কৃতি নয়। বাংলা সংস্কৃতি রবীন্দ্রনাথের সংস্কৃতি, বাংলা সংস্কৃতি আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংস্কৃতি। তৃণমূল কংগ্রেস এই যে সংস্কৃতিটাকে আমদানি করেছে, দুষ্কৃতীদের রাজ্য স্বর্গরাজ্যে পরিণত করা। আপনি দেখুন বকটুইতে কিছু বাচ্চা সহ পুড়িয়ে মারা হলো, পুলিশ আসেনি। এবং যদি এটা একবার নয় দুবার নয়, বারবারই আমরা দেখেছি যে শিরোনামে আসে আনন্দপুর এবং একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে আনন্দপুরে। সেখানে কি কলকাতার একটা অপরাধের কেন্দ্রবিন্দুই বারবার দেখা গেছে এই গুলশান কলোনি, এই আনন্দপুর? না, আপনি বলতে পারেন যে গুলশান কলোনি পুরো দুষ্কৃতীদের হাতে চলে গেছে, বলতে পারেন, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন কোথাও কম কোথাও বেশি, জায়গায় জায়গায় আপনার থ্রেট কালচার তৈরি হয়েছে, জায়গায় জায়গায়। মানে এটা গুলশান কলোনি বলে আমি যদি স্ট্রিক্ট থাকি, একটা জায়গায় রেস্ট্রিক্ট থাকি, সেটা ভুল হবে। আপনি বলুন কসবার কলেজ থেকে শুরু করে অভয়ার কেস পর্যন্ত, আপনি এই বাংলায় দাঁড়িয়ে যদি কোনো তৃণমূলের গুন্ডা, তৃণমূলের দুষ্কৃতী মদ খাচ্ছে পাড়ায় দাঁড়িয়ে এবং কোনো মহিলাকে আপনার টিচ করছে, কোনো বাবার ক্ষমতা নেই, মানে মেয়ে যদি তার বাবাকে গিয়ে বলে যে বাবা চলো ওই যে দুষ্কৃতী তার গিয়ে ফেস করো, তাকে ফেস করো, তাকে গিয়ে বলো, তার বিরুদ্ধে প্রতিবাদ করো, কারোর কোনো ক্ষমতা নেই যে তাকে গিয়ে তার বিরুদ্ধে গিয়ে কথা বলার। এই থ্রেট কালচারটা তৈরি হয়েছে, তার কারণ হচ্ছে দুষ্কৃতী, পুলিশ, তৃণমূলের মস্তান নেতা সবই এখন এক হয়ে গেছে। ফলে মানে সাধারণ যদি মানুষ এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে দুবার এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রথম আমরা দেখেছিলাম সন্ধ্যে 7টা বৃহস্পতিবার, তারপর আমরা দেখেছি রাতভোর এবং ভোর রাতে বোমাবাজির ঘটনা। এই যে সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়াটাই তো পুলিশের কাজ, সেখানে পুলিশের সক্রিয়তা কোথাও দেখা যাচ্ছে না, পুলিশ কোনো কিছু করতে পারছে না। সেটা কেন হচ্ছে? এতক্ষণ ধরে একটা তাণ্ডব চললো, পুলিশ কিছু জানতে পারলো না? প্রায় 10 ঘন্টার কাছাকাছি এরকম একটা তাণ্ডব চললো, দুষ্কৃতীরা তাণ্ডব চালালো। না, বিষয়টা হচ্ছে দেখুন পুলিশ পারে না এটা আমরা বিশ্বাস করি না। আমাদের পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়, আমাদের পুলিশের ক্যাপাসিটি রয়েছে, আমাদের পুলিশ পারে, সেই কর্মদক্ষতাটা আছে। কিন্তু পুলিশকে যখন রাজনৈতিক ভাবে ব্যবহার করা হয়, পুলিশ তো নিজের ইচ্ছা মতো অপারেট করতে পারে না। পুলিশের একটা চেন অফ কমান্ড থাকে,
চেন অফ কমান্ড মানে হচ্ছে নির্দেশ আসবে তবেই আমি গিয়ে অ্যাক্ট করব। নির্দেশটা দেবে রাজীব কুমার, রাজীব কুমারকে নির্দেশ দেবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী। নির্দেশ আসে না, ফলে অপারেশনটা হয় না। আমি বিশ্বাস করি না যে পুলিশ পারে না, পুলিশ পারে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক ইন্টেনশন এই দুষ্কৃতীদেরকে ধরা যাবে না। তার কারণ হচ্ছে এই দুষ্কৃতিকারীরাই বিভিন্ন ভোট ব্যাংকে এরা প্রভাবিত করে, এরাই ভোট লুট করে, এরাই সাধারণ মানুষের ভোট দিতে বাধাদান করে, এরাই বিভিন্ন বুথে বুথে গিয়ে থ্রেট কালচার তৈরি করে। ফলে আমার গদিতে বসা, আমার নবান্নতে বসা নির্ভর করে। যদি আমার প্রশ্ন যে যদি তোমার কাছে ফিরবো সুস্মিতা, যদি মানে পুলিশ মানে এরকম একটা পরিস্থিতি তৈরি হতো না যদি কিনা পুলিশ একটু অ্যাক্টিভ থাকতো, মানে এখান থেকে এই পরিস্থিতির থেকে স্পষ্ট যে পুলিশ কতটা ইনঅ্যাক্টিভ ছিল। সেখানে একেবারে মানুষের মধ্যে একটা ভয় সন্ত্রাস তৈরি করার চেষ্টা, যেভাবে আমরা দেখলাম সেদিন দুষ্কৃতী তাণ্ডব চললো, কখনো বাইক নিয়ে এসে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, চপার উঁচিয়ে তেড়ে যাচ্ছে এবং একেবারে দাপাদাপি, সেখানে কোনো ভয় নেই, কোনো সাহস নেই, দুষ্কৃতীরা বাইকে করে এলো এবং নিশ্চিন্তে তারা চলেও গেল। এখানেই স্পষ্ট যে পুলিশ কোথাও গিয়ে কতটা ইনঅ্যাক্টিভ ছিল, যার জন্য এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। ব্যাপারটা হচ্ছে দেবুদা একটা কথা মানে দেবব্রতদা একটা কথা বললো যে কোনো দুষ্কৃতিরই কোনো রং হয় না। এটা যেমন ঘটনা, কোনো দুষ্কৃতির কোনো রং হয় না, দুষ্কৃতীদের রং হয় না মানে তাদের রং বদল হয়। তার কারণ হচ্ছে যখন যারা সরকারে থাকে তখন এইরকম হুলিগানিজম করার জন্য এরকম কিছু লোকজন তারা পুষতে হয় তাদেরকে, কারণ না হলে নেতাদের এক্সিস্টেন্সই থাকে না। তাই নেতাদের এক্সিস্টেন্সই রাখার জন্য এই এরকম এই যেমন আমরা বিভিন্ন রকম ভাবে আনন্দপুরে বিভিন্ন ঘটনাগুলো ঘটতে দেখছি আজকে, সেই রকম এই কোন নেতা, যেটা জ্যোতি বলল বখরার লড়াই, মানে পয়দা, কে কতটা পয়দা তুলে কার মধ্যে কতটা ভাগ হবে, কোন দলের মধ্যে ভাগ হবে, এইটাই হচ্ছে মেন লড়াই। সারা বাংলা জুড়ে এই লড়াইটাই চলছে এবং যে অরাজকতা চলছে সেই অরাজকতাটা হচ্ছে যে আমরা জানি আনন্দপুরে ভাস্ট এরিয়া জুড়ে বাইপাসের পাশে সমস্ত অনেক প্রচুর জমি পড়ে আছে এবং জলা জমি এবং মাছের ভেরি তার সাথে, এবং সেখানে কিছু কিছু জায়গায় জলা জমিগুলোকে বাস্তু জমিতে রূপান্তরিত না করে এখানে ইলিগাল ভাবে সেগুলোকে বুঝিয়ে সেখানে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, ইলিগাল কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। এবং এই ইলিগাল কনস্ট্রাকশন গুলো তৈরি হচ্ছে, আমরা দেখেছি আগে সুশান্ত ঘোষের উপরে হামলা হয়েছে, সুশান্ত ঘোষের উপরে প্রাণঘাতী হামলা হয়েছে, সুশান্ত ঘোষকে মারার চেষ্টা করেছে। তার মানে হয়তো মেবি সুশান্ত ঘোষ সেখানে ক্ষমতায় বেশি প্রদর্শন করে ফেলেছিল, তাই জন্য তাকে তার অপোজিশন যারা মানে প্রত্যেকটা জায়গায় কে কারোর না কারোর একটা অপোজিশন আছে, তা সুতরাং তার যে মানে অপোজিট ভাবে তার যে অপোজিশন রয়েছে সেই অপোজিশনের গুন্ডারা তাকে মারার চেষ্টা করেছিল যাতে সে সেখানে ক্ষমতা কিংবা বল প্রদর্শন না করতে পারে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে সুশান্ত ঘোষ নিজে যখন বলছেন, একজন কাউন্সিলর, যে তার উপরে প্রাণঘাতী হামলা হওয়ার পরেও তিনি বারংবার পুলিশকে সাবধান করেছে, সেখানে আজকে আমরা দেখলাম আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চপার নিয়ে 9 থেকে 10 ঘন্টা তাণ্ডব চললো কলকাতার বুকে, একদম কলকাতার মানে একদম হার্ট অফ সিটি বলা যায়, মানে প্রাণকেন্দ্র বাইপাস এলাকাটাই আনন্দপুর, এই জায়গাটা মানে হার্ট অফ কলকাতা। তা সেই জায়গাটায় দাঁড়িয়ে যখন 9-10 ঘন্টা তাণ্ডব চললো, পুলিশ সেটা জানে না কিংবা পুলিশের সেটা নলেজে নেই, এটা বললে কেউ বিশ্বাস করবে না। পুলিশ এবং আমরা সুশান্ত বাবুর কথায় এইটুকু শুনতে পেলাম যে পুলিশ দাঁড়িয়ে দেখেছে। সুস্মিতাদি, যেটা বিষয় যে বেআইনি নির্মাণ কখনো হচ্ছে আনন্দপুরে, কখনো বেআইনি কাজকর্ম হচ্ছে, এভাবে দুষ্কৃতীদের তাণ্ডব চলছে, কিন্তু তারপরেও পুলিশ কিছু করতে পারছে না। আপনি দেখুন রাকেশ সিং এর এই যে রাকেশ সিং এই তাণ্ডবটা করলো আমাদের প্রদেশ কংগ্রেস অফিসে, ভাঙচুর করলো, এই যে এই ঘটনায় আজকে রাকেশ সিং এরকম ভিডিও পোস্ট করেছিল,
তখন কিন্তু পুলিশ কিন্তু রাকেশ সিংকে ধরতে পারেনি, এবং পরবর্তী ক্ষেত্রে গিয়ে ধরেছে যখন বিরাট রাজনৈতিক একটা চাপ এসছে তখন। সেই ক্ষেত্রে এখানেও পুলিশ কি করবে, আজকে উনি যেভাবে বলছেন আমার তাণ্ডব নৃত্য দেখতে মানে তাণ্ডব রূপ দেখতে পাবেন, সেইভাবে একজন আমাকে থ্রেট করছে আর পুলিশ সেখানে দাঁড়িয়ে শুনছে। সত্যিই তো আজকে আমাদের বাংলার পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো। আজকে আমাদের মুখ্যমন্ত্রী দাবি করেন এবং তিনি মানে গর্ব করে বলেন আজকে সত্যি বাংলার পুলিশকে নিয়ে আমরাও গর্বিত। কিন্তু বাংলার পুলিশের আজকের রূপ মানে ওই যে ব্যাপারটা, ওই উপর থেকে চাপ না আসলে সেটা করবে না। পুলিশরাও তো এর সাথে পয়দা খাওয়ার হিসাবে আছে, পুলিশরাও এদের সাথে পয়দা খাওয়ার হিসাবে আছে। কে কার কাছ থেকে, কোন দলের কাছ থেকে কতটা পয়দা পুলিশ নিয়ে রেখেছে সেটাও আবার ব্যাপার আছে। সেই জন্য আজকে পুলিশের অ্যাক্টিভিটিস যদি এত ইনঅ্যাক্টিভ না হতো তাহলে এইরকম ঘটনা গুলশান কলোনিতে কেন কোনো কলোনিতেই ঘটতে সাহস পেত না। ঠিকই। দেবব্রত দা, এখানেই আমার প্রশ্ন, আপনাদের দলের কাউন্সিলর বলছেন পুলিশকে তিনি বলেছেন অনেকবার সতর্ক করেছেন, কিন্তু তারপরে পুলিশ পোস্টিং থাকা সত্ত্বেও বোমাবাজির ঘটনা ঘটছে। আপনাদের মেয়র বলছেন, তিনি বলছেন যে একবার এর আগেও মেয়র বলেছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মেয়র, কি করছিল পুলিশ এরকমভাবে প্রশ্ন তিনি তুলেছেন। এই ঘটনাতেও কিন্তু পুলিশের যে সক্রিয়তা দরকার ছিল তা কিন্তু মেয়রের বক্তব্যে উঠে এসেছে। তাহলেও পুলিশ কেন অ্যাক্টিভ হতে পারলো না? সাধারণ মানুষের নিরাপত্তা দেওয়া তো পুলিশেরই কর্তব্য। দুষ্কৃতী তাণ্ডব চললো এইভাবে এতক্ষণ ধরে, সেখানে পুলিশ কিছু করতে পারলো না, কেন পারছে না? দেখুন, সব কাজেরই কিছু সফলতা যেরকম থাকে ব্যর্থতাও থাকে। আর এখন সফলতার জায়গায় যদি বলেন, সারা দেশের মধ্যে এনসিআরবি রিপোর্টগুলো, যে নীতি আয়োগের রিপোর্টগুলো দেখেন, তাতে কিন্তু পশ্চিমবঙ্গ বেশ সেফ জায়গায় রয়েছে এবং কলকাতা তো আর সেফেস্ট সিটি সারা ভারতবর্ষের মধ্যে। আর এই জ্যোতি একটা খুব ভালো কথা বললো, পুলিশ যদি চেষ্টা করে এগুলো পারে, হ্যাঁ আমিও এটা সহমত। সরকারও যদি চেষ্টা করে, তো এই যে সব চোরটাগুলো দেশের টাকা পয়সা নিয়ে বাইরে চলে গেছে, তারাও তো বাইরে থেকে মাঝে মাঝে ধমকি দেয়, তাদেরও একটু ধরে টরে আনুক না। সরকার কেন এই চেষ্টাগুলো করছে না? এগুলো তো করা উচিত। হ্যাঁ, পুলিশের কিছু হয়তো গাফিলতির জায়গা ছিল, হয়তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় এগুলো কাটিয়ে ওঠা উচিত। আগামী দিনেও এই সফলতা লাভ করবে। কিন্তু আবার বলছি, কিছু দুষ্কৃতী দেখুন ক্ষমতাশীল দলের সাথে থাকার চেষ্টা করে, তাদের এটা সব যে যখন ক্ষমতা থাকে চেষ্টা করে, কিন্তু এটা ঠিক কাজ না। যারা তাদের শেল্টার দিচ্ছে এটাও ঠিক না। কিন্তু পুলিশের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, সাধারণ মানুষের ওপর আস্থা রয়েছে। এই যে জমি জমা ইত্যাদি বিবাদ বললো, কিন্তু ঘটনাটা কী ঘটলো দেখুন, একটা বিরিয়ানির দোকানে গিয়ে ঝামেলা, ভাঙচুর ইত্যাদি হলো। জমি জমা নিয়ে হলে বিরিয়ানির দোকানে কেন ভাঙচুর হবে জানি না। হয়তো ওখানে জ্যোতিদের দলের কোনো হিন্দু বিরোধী সুরজ শর্মা টর্মা কিছু ছিল বা নামের কোনো মদ্যপ ছিল, হয়তো তারা গিয়ে হয়তো ঝামেলা চালানোর চেষ্টা করেছিল। আমরা দেখেছি তারা কিসের দোকান বন্ধ টন্ধ করে, সেটা জ্যোতি আরও ভালো উত্তর দিতে পারবে। এখন এইসব ঘটনাকে গুলিয়ে দেওয়া কোনো লাভ নেই। এগুলো যা করছে বিজেপি করছে, বিজেপির এখন মোটামুটি ধর্মীয় তাসপাসগুলো শেষ হয়ে গেছে। এখন এখানে যেহেতু একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে সমস্যাগুলো ছিল, এখানে কোনো হিন্দু টিন্দুর ব্যাপার ছিল না, হিন্দু সনাতনী কোনো ব্যাপার ছিল না। এখন এটাকে আনন্দপুর এর আগেও অনেকবার সংবাদ শিরোনামে এসেছে, একের পর এক মৃত্যু হয়েছে, সেখানে দেখা গেছে গুলি, বোমা, ছুরি খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে আনন্দপুরের জীবনে। তাহলে আপনি এখন এই যুক্তির, হ্যাঁ ওখানকার কাউন্সিলর তো বলেই দিল, দেখুন একটা যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে আমরা আস্তে আস্তে ভালো হওয়ার চেষ্টা করছি। একটা পরিস্থিতি ওই জায়গায় ছিল, ওই জায়গাটা আস্তে আস্তে আসছে, আরও ভালো জায়গা হবে আসবে। আর ইনি যিনি ধমকি দিচ্ছে, নিশ্চয়ই আগামী দিনে পুলিশ ভরসা রাখতে হবে। তো পুলিশকে ধমকি দিয়ে কিছু লাভ নেই, সরকারকে ধমকি দিয়ে না না বেপরোয়া দেখাও। এর থেকে সাহস বেশি তো রাকেশ সিংকে দেখে ওইগুলো চালান না একটু পুরোনো ভিডিওগুলো, তাহলে তো দেখা যাবে তারা কি কাণ্ড করেছিল। এখন সেগুলো দেখালেই বুঝতে পারবেন। ওসব ধমকি দিয়ে লাভ নেই, প্রশাসনকে ধমকি দিয়ে কেউ লাভ হবে না। ঠিক সময় মতো তারা ঠিক সাজাও পাবে, তার মামলা টামলা আদালত সব ঠিক ব্যবস্থা। আমরা সেই সময়টা কবে হবে? সুশান্ত ঘোষ বলছেন যে 4 বছর ধরে সেই সময়টা হয়নি। না না সেরকম কথা না, এখন ওইভাবে কথাটাকে বিকৃত করবেন না। নিশ্চয়ই রাজ্য পুলিশের আমাদের আস্থা আছে, কলকাতা পুলিশের উপর আমরা আস্থা আছে, তারা ঠিকঠাক কাজ করছে আর দেশের মধ্যে সর্বোত্তমভাবে কাজ করছে। তার বারবার সেই রিপোর্টগুলোর প্রমাণ আর দেখতে হবে। ক্রাইম যেগুলো ঘটছে, ক্রাইমগুলো ঘটে ক্রাইম এগেন্স্ট বডি না ক্রাইম এগেন্স্ট প্রপার্টি। এখানে ক্রাইম এগেন্স্ট বডি হয়েছে, পুলিশ চেষ্টা করছে, ঠিক সময় মতো ধরে ফেলবে। আমরা আচ্ছা, মেয়র কি বলছে একবার শুনুন, আপনার তো আস্থা আছে, শোনাবো। গুলশান কলোনিতে আবারও ওই দ্বন্দ্ব, এইসব শহরে তো ভালো বিজ্ঞাপন নয়। ওখানকার মানুষ বলছেন যে আমরা শান্তিতে থাকতে চাই। ঠিক ঠিক, এটা পুলিশকে আরো সক্রিয় হয়ে ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে। তার মানে এখান থেকে বক্তব্য থেকে স্পষ্ট যে পুলিশকে আরো সক্রিয় হতে হবে, অর্থাৎ পুলিশ এখনো সক্রিয় নয়। একদম তাই তো, আমি তো এটাও বলেছি, একটা সফলতার জায়গা আছে, ব্যর্থ হওয়ার জায়গাও রয়েছে। সফলতার জায়গাটা দেখবেন, ব্যর্থ হওয়ার জায়গাটা সেই ব্যর্থ হওয়ার জায়গা থেকে আরো ঠিকঠাক জায়গায় যেতে হবে, সেটাই তো আমি বলার চেষ্টা করলাম।
দেখুন সফলতার জায়গা রয়েছে দেশের রিপোর্টগুলো, আর ব্যর্থতার জায়গাগুলো এইগুলো রয়েছে। ব্যর্থতাটাকে কাটিয়ে উঠে আগামী দিনে আশা করি সেই সব জায়গাগুলো করতে পারবে, এরকম দুষ্কৃতে এরকম হুমকি দেওয়ার সুযোগ পাবে না। আগামী দিনেও আমরা দেখেছি রাকেশ সিংয়ের বেলায়, এদের বেলাও আমরা আশা করি দেখতে পাবো। এখন কয়েক ঘন্টা 24 ঘন্টা হয়েছে, আগামী দিনে নিশ্চয়ই তারা ধরা পড়বে এই ভরসা রাখি। আমি রাজ্য পুলিশের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। কিন্তু একের পর এক অপরাধের ঘটনা ঘটে চলেছে, আপনারা তাও বলছেন পুলিশের উপর আপনাদের দেখুন, আস্থা আছে, দেখুন, কিন্তু দেখুন, পুলিশ এখন সক্রিয়তা দেখা যাচ্ছে না। আমরা এই আলোচনা নিয়ে ফিরবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন পোস্ট এডিট। আপনাদের দেখাচ্ছিলাম যে দক্ষিণ কলকাতার আনন্দপুরে যেখানে দুষ্কৃতী তাণ্ডব চললো, এবং এর আগেও কিন্তু একের পর এক ঘটনা ঘটেছে আনন্দপুরে, কিন্তু তারপরেও কিন্তু দুষ্কৃতী তাণ্ডব থামানো যায়নি, এবং এখনো পর্যন্ত কিন্তু এই সম্প্রতি যে ঘটনা ঘটলো সেখানে 10 ঘন্টা ধরে তাণ্ডব চললো, এবং যার নেতৃত্বে এই তাণ্ডব চললো মিনি ফিরোজ, সে এখনো অধরা, পুলিশ তাকে ধরতে পারেনি। অন্যদিকে ফেসবুক রিলে তিনি কিন্তু তার ক্ষমতা জাহির করছেন। এবার আপনাদেরকে দেখাবো আরো একটা ছবি, সেখানে উত্তর কলকাতায় নিয়ে চলে যাব। উত্তর কলকাতার শহরতলি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন, একেবারে বলা যেতে পারে যে এত বছরের মেট্রো ইতিহাসে যে ঘটনা আগে কখনো ঘটেনি। সেখানে কি দেখা গেল? সেখানে দেখা গেল একজন বন্ধু তার বন্ধুকে ছুরি দিয়ে আঘাত করলো এবং খুন করলো, এবং শুধুমাত্র মারামারি মারপিটের মধ্যে সেটা সীমাবদ্ধ হলো না, সেটা একেবারে খুনের পর্যায়ে গিয়ে সেই বিষয়টা থামলো। এখানেই প্রশ্ন যে কিভাবে এতটা এই খুন হয়ে যেতে হলো এক ছাত্রকে। আমরা কোন দিকে এগোচ্ছি, আমরা এটা নিয়েও একটু আলোচনা করব। সমাজ কোন দিকে এগোচ্ছে, এখানে কোন মানসিকতার প্রকাশ পাচ্ছে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ছুরি নিয়ে ঢুকে যাচ্ছে, এবং পরের প্রশ্নটা আরো ভয়ঙ্কর। সেখানে দেখা যাচ্ছে যে স্কুল একজন ছাত্রের পকেটে এই ছুরি, অস্ত্র, সেটাই বা কি করে সম্ভব? এতটা অসহিষ্ণুতা কেন দেখা যাচ্ছে? সেখানে প্রণয় ঘটিত সমস্যা বলে তার সমাধান খুন। সত্যি এই মেট্রোর ইতিহাসে কিন্তু এই ঘটনা আগে কখনো দেখা যায়নি। আমরা আজকে এই নিয়ে আলোচনা করব। এর পরের টপিক আমাদের এটাই যে এত বছরের মেট্রো ইতিহাসে এক স্কুল ছাত্রকে খুন হয়ে যেতে হলো। নিরাপত্তার অবশ্যই তো একটা ঘাটতি রয়েই যাচ্ছে। দেবব্রতদা, দেখুন এটাও যেমন ঠিক, এগুলো স্বায়ত্তশাসিত সংস্থা, রেল সেখানে নিরাপত্তা দেয়, কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেয়, এবং যাদবপুর ইউনিভার্সিটিটাও একটা স্বায়ত্তশাসিত সংস্থা, তাদের নিজস্ব নিরাপত্তা রয়েছে। সেখানেও যেরকম দেখলাম মাদক দ্রব্য নিয়ে ঢুকে গেল, আর এখানেও দেখলাম আগ্নেয়াস্ত্র নিয়ে ঢোকে কোনো সময় ঢুকে গেল। এটাও দেখুন আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো, আরও সাধারণ যাত্রী ঘটনা ঘটতে পারে। কিন্তু এই যে বারবার বলছেন এই অনুপ্রবেশ, দেখুন ঘটনাটা যেটা ঘটলো, খুন কে হলো? মনোজিৎ কুমার যাদব, ঠিক আছে। আর খুন কে করলো? রানা সিংহ। সে আবার খুন করে তার বাড়িতে গিয়ে জানালো, জানিয়ে তার বাড়ির লোকজন আবার তার মা বাবা বোন তারা মিলে তাকে সাহায্য করলো যাতে বেগুসরায়ের বিহারে পালিয়ে যায়। মানে ওই যে মানে শুভেন্দুবাবুর কথা রেস্টে নেই বলছি, অনুপ্রবেশ একদম ঠিক বলছি। দেখুন এখানকার যারা অধিবাসী, যে বাংলার কালচার, বাঙালিদের এই ধরনের কালচার নয়, কিন্তু তারা একটা সময় ব্রিটিশ পিটিয়েছে, ব্রিটিশ খুন করেছে, ব্রিটিশকে বোম মেরেছে, ব্রিটিশকে ছুরি মেরেছে, সেই সব জায়গা ঠিক আছে, কিন্তু এখানকার লোকাল বাঙালিদের এইসব কালচার একদম না। এই কালচার কিন্তু আমদানি হয়েছে, এই ঘটনাগুলো কিছু কিছু জায়গায় বেড়েছে, কিন্তু এই ঘটনাগুলো ঘটা উচিত না। কিন্তু মেট্রোর এইগুলো বিষয়ে আরও সচেতন হওয়া দরকার, মেট্রোর পরিষেবা আরও বাড়ানো দরকার। এই যে বিহারে একজন নেত্রী দেখলাম পোস্ট করেছে, বাদুড় ঝোলা হয়ে যাওয়ার দিন শেষ, নতুন মেট্রোর রেগো। এগুলো মেট্রো থেকে বাদুড় ঝোলা যায় না, হয়তো কার্যত সেটাই বোঝাতে চেয়েছে। প্রচুর এখন আরও ফ্রিকোয়েন্সি বাড়ানো দরকার, যেটা আমরা দিল্লিতে দেখেছি বোধহয় 1.5 মিনিট অন্তর অন্তর একটা করে মেট্রো পাওয়া যায়। এই ফ্রিকোয়েন্সিগুলো বাড়ানো দরকার, যাতে সংখ্যা বাড়ালো, যে ইনফ্রাস্ট্রাকচার মমতা ব্যানার্জি তৈরি করে দিয়ে এসছে সেগুলো তো রক্ষণাবেক্ষণ করতে হবে, সেগুলো করা দরকার। এই নিরাপত্তার দিকটা যেটা আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা ঘটে। আমরাও দেখেছি মেট্রোর মধ্যে অনেকে বাজি, ওই সামনে পুজো আসছে বাজি নিয়ে ঢুকে পড়ছে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু মেট্রোয় অনেক কিছু জিনিস নিষেধাজ্ঞা রয়েছে, সেখান থেকে জল নিয়ে কোনো বোতল ইত্যাদি দেখলাম, দেখতে পাই, কিছু বলার নেই। যারা নিরাপত্তা রক্ষার দায়িত্ব রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে মেট্রোর লাইন অনেক বেড়ে গিয়েছে, তাতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হয়েছে, তারা অনেক উপকৃত হয়েছেন, হরেক রঙের লাইন হয়েছে মেট্রোয়, কিন্তু নিরাপত্তার দিকটা মনে হয় নাকি যে এখনো ঢিলে ঢালা নিরাপত্তা। সেখানে এরকম একটা অস্ত্র নিয়ে একজন ছাত্র ঢুকে যাচ্ছে, নিরাপত্তা রক্ষীরা তারা কি করছিলেন? তাদের কোনো ভূমিকা থাকতে পারে না? যেখানে একটা ছাত্রের পকেটে এইভাবে একটা ছুরি নিয়ে সে ঢুকে যাচ্ছে, কোনোভাবে বোঝা যাচ্ছে না সেটা।
নিশ্চিতভাবেই সেটাই তো বক্তব্য, যে কি করে এটা হলো। যারা যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের অবিলম্বে এই বিষয়টা কেন ঘটলো সেটা তাদের ভিতরে তদন্ত করা উচিত, এবং এটা অনাকাঙ্ক্ষিত। বেসিক্যালি আমরা এটা কেউই চাই না যে এরকম একটা ঘটনা ঘটুক। কেন ঘটলো, যেসব আধিকারিক এর সঙ্গে যুক্ত ছিল তাদেরকে ইতিমধ্যেই রেলের তরফ থেকে ইনভেস্টিগেশনের আওতায় আনা হয়েছে যতটুকু আমি শুনেছি, এবং এইরকম ঘটনা যাতে আগামী দিনে না ঘটে। কারণ মানুষের একটা নিরাপত্তা একটা বড় ইস্যু। মানুষ যদি নিরাপত্তাহীনতায় ভোগে সেটা কিন্তু এটা কিন্তু কাম্য নয়। সুতরাং সেই দিকটা রেলকেও ভাবতে হবে, মেট্রো রেলকেও আরো নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করতে হবে। কিন্তু যে দুষ্কৃতিকারীরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে, আমি দেবুদার বক্তব্য শুনছিলাম। দেবুদা এর আগেও আপনি যদি বক্তব্যগুলো নোটিশ করে থাকেন, আপনার দর্শকরা নিশ্চিত নোটিশ করেছেন, রাকেশ সিং এর নাম বলতে গিয়ে হিন্দু বীর, মানে দুষ্কৃতীদের সঙ্গে এই যে হিন্দু নামটা ট্যাগ করে দেওয়া, এটা একটা টাইমে জিন্নাও করতো, একটা টাইমে সোহরাওয়ার্দীও করতো, তীব্র হিন্দু বিরোধিতার মানসিকতা নিয়ে। আর এখন এই জিন্না সোহরাওয়ার্দীর উত্তরসূরিরা এখানে বসে আছে, এবং যেটা বারবার করে আমরা বলছি যে এদের ভিতরে একটা সাম্প্রদায়িক মানসিকতা, হিন্দু বিরোধী মানসিকতা প্রকাশ পায়। আমরা আলোচনা করছি, এক সেকেন্ড দাদা, আপনি বলার সময় বলেন, আপনার সময় আপনি নিশ্চিতভাবে বলবেন। আমরা আলোচনা করছি আইন শৃঙ্খলা নিয়ে, আমরা আলোচনা করছি মিনি মাইক্রো ফিরোজকে নিয়ে, আমরা আলোচনা করছি সমস্যাটা কিভাবে শর্ট আউট হবে। উনি কোথা দিয়ে হিন্দু সন্ত্রাসী, হিন্দু বীর, হিন্দু অমুক, মানে কোথাও না কোথাও যে হিন্দু মানে ক্রিমিনাল। এক সেকেন্ড দাদা, আপনি বলার সময় শোনার ধৈর্য রাখুন। তো এই যে মানসিকতা, এই মানসিকতার জন্যই কালিয়াচক হয়েছে, এই মানসিকতার জন্য ধুলাগড় হয়েছে, এই মানসিকতার জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাস আজকে পুজো দেখতে পারবে না, এই মানসিকতার জন্য বাদুড়িয়া হয়েছে, এই মানসিকতার জন্য আপনার মহেশতলা হয়েছে। তো এই যে মানসিকতা, এই যে বলছে না বারবার করে বহিরাগত, এই বহিরাগতর কথা মনে থাকে না যখন কীর্তি আজাদকে বাইরে থেকে নিয়ে এসে তারা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায়, বাংলার কেউ মানুষ ছিল না। তাদের মনে থাকে না যখন হচ্ছে আপনার ওই ইউসুফ পাঠান এখানে আসে, এবং ইউসুফ পাঠান এখানে এসে প্রার্থী করা হয় তাকে তৃণমূল কংগ্রেসের দ্বারা, তখন মনে থাকে না যে বাংলার এখানে সন্তানরা, ভূমিপুত্ররা, বাঙালিরা এখানে রয়েছে। আমরা বলছি না, তোমাদের উত্তর কলকাতার নেতারা বলছে। বলিনি, আপনি বলার আমরা বলছি না তো, তোমাদের উত্তর কলকাতার নেতারা বলছে। না না, তুমি খেপে যাচ্ছ কেন? উত্তর কলকাতার নেতারা বলছে, যেখানে 90 জনের প্যানেল তোমাদের, সেখানে 70 জন হচ্ছে অবাঙালি। আমরা বলছি না তো। এটা কি রকে বসে আড্ডা মারার জায়গা নাকি? ঠিক আছে, বলো এবার। বলার সময় আমি বলিনি, আমার বলার সময় আপনি বলবেন না, বাস মিটে গেল। দর্শককে ডিসাইড করতে দিন, দর্শক ডিসাইড করবে, এটা তো চিৎকার করার জায়গা নয়। বিষয়টা হচ্ছে যে আপনি দেখুন, রাজ্যসভার মানে বাঙালিরা ভোট দিয়েছে, বাংলার অধিবাসীরা ভোট দিয়েছে, পশ্চিমবঙ্গবাসী ভোট দিয়েছে এমএলএদেরকে। সেই এমএলএদেরকে বাধ্য করেছে তৃণমূল কংগ্রেস লুইস ইনারা ফেলিরো, যিনি রবীন্দ্রসঙ্গীত জানেন, যিনি অ ক খ খুব ভালোভাবে পড়তে পারেন, লুইস ইনারা ফেলিরো, তাকে রাজ্যসভায় পাঠিয়েছে গোয়াতে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য। কোন বাঙালি নয়, এদের কাছে একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমরা রাজনীতি করব, রাজনীতিতে বোকা বানানোর জন্য যখন ইলেকশন আসবে এই বাঙালি করে চিৎকার করব, কিন্তু যখন ভোট চলে যাবে লুইস ইনারা ফেলিরোকে, যিনি ওই রবীন্দ্রসঙ্গীত এক্সপার্ট, নজরুল গীতের এক্সপার্ট, তাকে আমি রাজ্যসভায় পাঠাতে বাধ্য করব। কীর্তি আজাদকে নিয়ে এসে আমি এখানে প্রার্থী করব। ইউসুফ পাঠানকে, মহামান্য বাঙালি ইউসুফ পাঠানকে এখানে এনে প্রার্থী করব। একদম সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইউসুফ পাঠান, তিনি প্রার্থী হবেন এখানে অদিত চৌধুরীর বিরুদ্ধে। তখন বাঙালি হবে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালিয়ানা সবকিছু একদম ইউসুফ পাঠানের মাধ্যমে প্রকাশিত হবে। সুস্মিতা ওরা দুজন যখন ঝগড়া করছিল আমি হাসছিলাম, আপনি খেয়াল করেছেন কিনা জানি না। তার কারণ হচ্ছে জ্যোতি খুব ভালো বলেছে, জ্যোতি একদম ঠিক বলেছে। দেবুদা যে কথাগুলো বলছেন প্রত্যেকটা কথায় তার নামের সাথে টাইটেল বলে হিন্দু মানে একটা দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জ্যোতির এই কথাটা কেন মনে থাকে না, যখন প্রত্যেকটা ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ধরনের হিন্দু মুসলিম কথাটা তুলে নিয়ে আসে। এই মিনি ফিরোজের ক্ষেত্রেও কথা উঠবে,
উঠবে, ওয়েট করুন। তার মানে আমাদের রাজনীতির সর্বস্ব কি হিন্দু মুসলিম হয়ে দাঁড়ালো? আমরা তো সেটা বলতে চাই না। আমরা বলতে চাই দুষ্কৃতি, আমরা বলতে চাই আজকে সামাজিক অবক্ষয়। আজকে একটা বাচ্চা ছেলেকে খুন করে দিল মেট্রো স্টেশনে, তার মানে কতটা সামাজিক অবক্ষয়। তার মানে এর বাড়িতে অস্ত্র থাকে, তার মানে এর বাড়ি থেকে সে ছুরিটা নিয়ে এসছে, মানে তারা এই ধরনের অ্যাডামেন্ট একটা বাচ্চার মানসিক ডেভেলপমেন্টের সাথে তার অ্যাডামেন্টটার প্রকাশ পাচ্ছে। সে কি ধরনের অ্যাডামেন্ট নিয়ে আরেকটা শিশুকে সে খুন করছে। তার মানে তারা কি কোন জায়গায় মানসিকতাটা পৌঁছে গেছে, খুনটা এখন কোনো ব্যাপার না, জলবাদ হয়ে গেছে। তা সেই জায়গায় দাঁড়িয়ে যেমন ল্যাক অফ সিকিউরিটি আমি বলবো মেট্রোতে, তেমন মেট্রোতে ল্যাক অফ সিকিউরিটি এই জন্য বলবো, আজকে মেট্রোতে ইনফ্লেমেবল জিনিস নিয়ে ওঠা মানা, কোনো অস্ত্রশস্ত্র ধারালো কোনো অস্ত্রশস্ত্র নিয়ে ওঠা মানা। অথচ মেট্রোতে দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন লোক সমস্ত কিছু ক্যারি করছে। কেন কেন তার কারণ হচ্ছে আজকে সেখানে নিশ্চয়ই ল্যাক অফ সিকিউরিটি আমি বলতে হবে। তার কারণ সিকিউরিটি আজকে এইটা হচ্ছে মেট্রো হচ্ছে রেলের দপ্তরের আন্ডারে, এবং মেট্রোর এখন কিন্তু সংখ্যা অনেক বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী যেইভাবে প্রসারিত হয়েছে মেট্রো, এই যে ইস্টে যে ওয়েস্টে বিভিন্ন জায়গায় যে মেট্রোগুলো বিভিন্ন জায়গায় প্রসারিত হচ্ছে, সেই অনুযায়ী মেট্রোতে কিন্তু এখন যে কাজ করে যারা কর্মচারী তারা কিন্তু ওভারলোডেড। তার কারণ হচ্ছে সেখানে কর্মচারীর সংখ্যা কিন্তু অনেক কম, সেখানে সেই পরিমাণ কর্মচারী নেওয়া হয়নি যে পরিমাণে মেট্রোটা এক্সপ্যান্ড করেছে। এবং তার ফলে মেট্রোর কর্মচারীরা বলছে তাদের 24 ঘন্টা 36 ঘন্টা টানা ডিউটি দিতে হচ্ছে। সেখানে তো ল্যাক অফ সার্ভিস হবেই, সেখানে ল্যাক অফ সার্ভিস হবে। প্রশ্ন যে মানে নিরাপত্তার বজ্র আঁচড়ে ফসকা গেল এরকম একটা ব্যাপার, কিন্তু বিষয়টা হচ্ছে যে নিরাপত্তা নিয়েই বারবার সেখানে প্রশ্ন উঠছে, যেখানে আর আমি একটু আরেকটা কথা এর সাথে বলতে চাই। দেবুদারা বারে বারে এই যে একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, মমতা ব্যানার্জি করে গেছে সেগুলোকে সুরক্ষা করতে হবে। মমতা ব্যানার্জি কতদিন ছিল রেল দপ্তরে কতদিন ছিলেন মমতা ব্যানার্জি? আর উনি যে সমস্ত শিলান্যাস করে গেছে, সেই শিলাগুলো এখন গড়াগড়ি খাচ্ছে চারিদিকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইউপিএ সরকারের আমলে শুধু নয়, এটা আজকের চিন্তাধারা না, এটা সেই জওহরলাল নেহরুর সময় থেকে এই চিন্তাধারা, এবং তারপর থেকে ইউপিএ সরকার ইমপ্লিমেন্ট করেছে। প্রণব মুখার্জিকে দেখা গেছে সেই সময় এসে উদ্বোধন করেছে। তাহলে সেই জায়গায় ক্রেডিট নিতে তো গেলে তো আমরা ক্রেডিট নিতাম যে ইউপিএ সরকারের সময় এই মেট্রো স্টেশন তৈরি হয়েছে। ক্রেডিট গোস টু ইউপিএ সরকার মানে কংগ্রেস, না ক্রেডিট গোস টু বিজেপি, না ক্রেডিট গোস টু তৃণমূল? আমরা এই করব, নাকি এইটাকে বেশি কি করে আরো বেশি এক্সপ্যান্ড করা যায়, আরো মানুষের বেশি সুবিধা করা যায়, আরো মানুষকে বেশি রিল্যাক্সেশন দেওয়া যায়, মানুষ যাতে কমফোর্টেবল জার্নি পায়, সেটাকে দেখব। আমাদের উদ্দেশ্য হচ্ছে রাজনীতি করা, আমাদের উদ্দেশ্য একটাই দাঁড়িয়েছে এখন যে রাজনীতি করব আমরা। কে তৃণমূল করেছে কতটা, আর ক্রেডিট কতটা যাবে নরেন্দ্র মোদীর ঝুলিতে, কতটা যাবে আমাদের কংগ্রেসের ঝুলিতে। তাতে আমরা তো বারংবার করে বলছি না, আজকে বারংবার করে যেদিনকে মেট্রো উদ্বোধন হলো, আজকে ওই পর্যন্ত ওই যে দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার, আজকে আপনাদের এই লাইনটা যেটা এয়ারপোর্ট থেকে যেটা শুরু হলো, এবং সেটা উদ্বোধন করতে এসে নরেন্দ্র মোদী অনেক কথা বলে গেলেন প্রধানমন্ত্রী, কিন্তু আমরা এক্সপেক্ট করিনি যে উনি একবারও সেখানে প্রণব মুখার্জির নাম বলবেন না, কিংবা মনমোহন সিং এর নাম বলবেন না, কিংবা তার আগে আমাদের উত্তরসূরি যারা করে দিয়ে গেছেন তাদের নাম বলবে না। এইটাই বিজেপির কালচার, এটাই বিজেপির কাছ থেকে আমরা আশা করি। আমরা তার জন্য কিন্তু ফলো করে ফেসবুকে আমাদের এত লিখতে হচ্ছে না যে এ করে গেছে তার জন্য এইটা হয়েছে। আমরা মনে করি মানুষের ইতিহাস নিশ্চয়ই মনে আছে, মানুষ ইতিহাস জানে কোথা থেকে কবে মেট্রো উদ্বোধন হয়েছে, কলকাতার বুকে প্রথম মেট্রো স্টেশন চালু হয়েছে, মেট্রো চালু হয়েছে, সমস্ত ইতিহাস মানুষের জানা। কোনো মানুষের ইতিহাস জানা নেই এমন নয়। তবে হ্যাঁ, এই যে প্রবণতাটা, এটা ভয়ঙ্কর প্রবণতা। একটা শিশুকে খুন করে ফেলছে। সেই প্রসঙ্গে আমি আসতে চাইছি যে আসলে তাহলে এতটা অসহিষ্ণুতা কেন, যেখানে একজন স্কুল ছাত্র তার বন্ধুকে এরকম ভাবে ছুরি দিয়ে আঘাত করছে এবং সেটা মারামারি হয় ছাত্রদের মধ্যে আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে সেটা খুনের জায়গায় গিয়ে শেষ হচ্ছে। টিনেজার, এবং এই টিনেজারের বয়সে মানুষের বিভিন্ন রকম বিকাশ ঘটে মানসিক, তাতে সেই মানসিক বিকাশের মধ্যে নিশ্চয়ই কোনো জায়গায় খামতি থেকে যাচ্ছে। তার মানে সেখানে আমাদের অভিভাবকদেরও ভাবতে হবে সেখানে আমাদের খামতি থাকছে। পড়ুয়াদের হাতে অস্ত্র কিভাবে,
মানে কোন মানসিকতার ওপর ভর করে এরকম একটা ঘটনা ঘটছে? একজন বন্ধুকে খুন করে দিচ্ছে, কেন বাড়ছে এতটা অসহিষ্ণুতা এবং কোন পথেই বা যাচ্ছে সমাজ? এটা নিয়ে আলোচনা করব, আমাদের হাতে বেশি সময় নেই। যদি আপনি কি মনে করেন, একটা গেল মেট্রোর নিরাপত্তা, সেখানে অবশ্যই একটা প্রশ্ন যে যেখানে হরেক রঙের লাইন হচ্ছে, মেট্রোর পরিষেবা অনেক বেড়েছে, সাধারণ মানুষ উপকৃত হয়েছে, কিন্তু নিরাপত্তা কিন্তু এখনো ঢিলেঢালা, সেখানে কিন্তু অনেক রকম প্রশ্ন উঠছে। এরই পাশাপাশি এতটা অসহিষ্ণুতা, একজন পড়ুয়া তার হাতে অস্ত্র কিভাবে আসছে? দেখুন, মানে এই যে টিনেজার্স যে বয়সটা, এই বয়সটাতে দেখুন, এটা কোনো পলিটিক্যাল আলোচনা হওয়া উচিত না, যেহেতু আপনি যে কোশ্চেনটা করেছেন, কোশ্চেনটা পলিটিক্যাল কোশ্চেন নয়। টিনেজার্সদের ভিতরে একটা প্রবণতা থাকে যে মানে রিবিলিয়ন একটা টেন্ডেন্সি থাকে অলওয়েজ। তো তারা মনে করে যে আমি যেটা বলছি এটাই শেষ কথা, মানে মানে তাদের যে দাবি, তাদের বক্তব্য, সেটাকে স্টাবলিশ করার চেষ্টা করে। তো অনেক ক্ষেত্রে এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। তো সাইকোলজিক্যাল বিষয় এটা আরো, মানে তাদেরকে যদি কাউন্সিলিং বা তাদের ভিতরে কেন ঘটেছে, কেন হয়েছে, এই বিষয়গুলো আরো একটু তাদের সঙ্গে মানে কথা না বলে বা কিসের মানে অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন না করে, বা তারা কোন মাইন্ডসেটে বা কোন স্টেট অফ মাইন্ডে ছিল এই সময়টায়, সেটা যতক্ষণ না পর্যন্ত আমরা সেই জায়গায় যেতে পারছি, আমরা বিশ্লেষণ করতে পারবো না। শর্ট আউট করতে কিন্তু পারছি। এতটুকু, হ্যাঁ, কিন্তু একটা বিষয় বলা যেতে পারে, সেটা হচ্ছে টিনেজার্সদের ভিতরে, যেটা জেন জি বলা হয় যাদেরকে, আপনি দেখবেন যে যত জায়গায় এই বাংলাদেশ বলুন বা নেপাল বলুন বা ইন্দোনেশিয়াতে যে রেভলিউশন যেটা হচ্ছে, সোকল রেভলিউশন বলুন বা ডিপ স্টেটের চক্রান্ত বলুন, যাই বলুন না কেন, সেখানে কিন্তু এই জেনারেশন জেড, মানে এই টিনেজার্সদেরকে কিন্তু এগিয়ে দেওয়া হচ্ছে। এই জেনারেশন জেড এর ভিতরে একটা টেন্ডেন্সি থাকে অলওয়েজ যে ভেঙে দাও, গুড়িয়ে দাও টেন্ডেন্সি। তো এই বিষয়গুলো আরো দেখা দরকার যে এই টেন্ডেন্সি গুলো কেন বাড়ছে। সোশ্যাল মিডিয়া, রিলস, এখন রিলস এর দুনিয়া, এআই এর দুনিয়া, তারা কতটুকু সমাজের সঙ্গে যুক্ত, তো সেইগুলো একটু ভাবনা চিন্তা করা দরকার। কারণ আগে যেরকম ভাবে খেলাধুলো হতো, সেই খেলাধুলোর জায়গা তো এখন আর নেই। এখন দেখবেন একটা জায়গায় মানে মাঠে গেলেও দুজন বন্ধু দুটো মোবাইল ইউজ করছে, তারা কিন্তু ফিজিক্যাল যে খেলাধুলা, সেই খেলাধুলো করছে না। তো সেখান থেকে মানসিক ভাবে তারা চাপ নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে। এটা একাধিক যারা সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ, তারাও বলেছে। সুতরাং এই বিষয়গুলো আরো একটু সমাজের, যেহেতু এটা একটা বিরাট বড় সমস্যা, এটাকে পলিটিক্যাল পার্টি হিসেবে পলিটিশিয়ানদেরকেও এই বিষয়টা নিয়ে ভাবা উচিত বলে আমি মনে করি। দেবব্রত দা, শেষ করব। খুব ভালো বলেছে। এই মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো তাদের পরিবার থেকেই শুরু হওয়া উচিত, কারণ পরিবারের তো বেশি সময় তারা দেয় কোনো একটা জায়গায় খামতি তাহলে। কেন এখন বিভিন্ন স্কুলগুলোতেও হচ্ছে, আমরা দেখছি বিভিন্ন মনোবিকাশ তারে হচ্ছে। একটা জিনিস যেটা ধরিয়ে দিই, যেটা জ্যোতি অভিযোগ করলো, কিন্তু শুভেন্দু অধিকারীর বক্তব্য এবং অর্জুন সিংয়ের বক্তব্য, ওনাদেরই তো নেতা, ওনারা যে বক্তব্য রাখেন সেগুলো একটু শোনা উচিত। উনি মুখ্যমন্ত্রী সম্বন্ধে কী ধরনের মন্তব্য করেন সেগুলো শুনে তারপর বলা উচিত। আর এই যে বললাম মেট্রোর যে সমস্যাগুলো এগুলো রয়েছে, পরিকাঠামোগত সমস্যা এবং রক্ষণাবেক্ষণের সমস্যা, 2010 সালে যে এয়ারপোর্ট মেট্রোটা উদ্বোধন করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন প্রণব মুখোপাধ্যায়, যে প্রকল্পটা শেষ হওয়ার কথা ছিল 2016 সালে, কিন্তু বৈমাতৃসুলভ আচরণ করার জন্য 2016 সালের প্রকল্পটা 9 বছর লেট করে গিয়ে শেষ হলো, 2025 সালে উদ্বোধন হলো। তার মানে ফান্ডিংয়ের সমস্যা নিশ্চয়ই ছিল। আরেকটা জিনিস যেটা বলছি, বারে বারে দেখুন বাংলা যে বঞ্চিত হয়েছে, শুধু আমরা বঞ্চিত হয়নি, এখানে জ্যোতি নিজেও বঞ্চিত হয়েছে। একটা উদাহরণ দিচ্ছি, দেখুন বাংলা একবার কিন্তু 18টা সিট দিল, একবার 12টা সিট দিল, একটা পূর্ণমন্ত্রী পেল না। কিন্তু সেখানে দেখবেন সুস্মিতা দিয়ে যখন সে কংগ্রেস সরকারও ছিল, 5টা যদি এমপি পাওয়া যেত, সেখানে কিন্তু 2টো পূর্ণমন্ত্রী দেওয়া হতো। সেখানে দেখবেন না দেওয়া হতো। সেখানে ওই জন্যই বলছি, শুধু বলবো, হ্যাঁ বলুন, একটা কথা শুধু বলবো যে এই যে জেন জেড যে কথাটা উঠে আসলো, এই যে যে শ্রেণীটাকে বলছে টিনেজার গ্রুপটাকে, এই যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই যে টোটাল এই যে মানসিকতাটা ওদের, এই যে সমাজের চেতনা এবং সমাজের উন্মেষ, কিন্তু এই ছাত্র যুবদের হাত ধরে প্রত্যেকটা রাজনৈতিক দলের উন্মেষ ঘটে, কিন্তু এটাও কিন্তু মনে রাখতে হয়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র যুব যদি সমাজে উন্মেষ না ঘটে,
তাহলে কিন্তু এই সমাজের অবক্ষয় একেবারে মানে একদম সত্য। এখানে কেউ কোনো রকম কিছু কেন করতে সুস্মিতা পারবে দি, না। আপনার একদমই এই শ্রেণীটাকে- একদমই এই আমাকে অনুষ্ঠান শ্রেণীটাকে- শেষ করতে হবে। অবশ্যই যে এই যে অসহিষ্ণুতার অবসান হোক, এবং স্কুল জীবনে স্বাভাবিক মারপিট হতেই পারে, কিন্তু তার ফলশ্রুতি এই ফলশ্রুতির জল এই খুন পর্যন্ত কখনোই গড়াতে পারে না, এবং এটা কোনো সমাজেই কাম্য নয়। এবং মেট্রোর নিরাপত্তা বাড়ুক, এবং অন্যদিকে পুলিশ আরও বেশি করে সক্রিয় হোক, যাতে পরের পর আনন্দপুরের মতো জায়গায় এরকম ঘটনাগুলো ঘটতে না থাকে। আপাতত এ পর্যন্ত এখানেই শেষ করছি পোস্ট এডিট, এবং আমার সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং প্রতি মুহূর্তের নিউজের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।